স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দেই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। সোহরাব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকেও পরিচয় করিয়ে দেব। চলুন শুরুতেই কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের খবরের শিরোনাম দেখে আসি। শুরুতেই প্রথম আলো। ওসমান হাদি হত্যাকাণ্ড, ফয়সাল করিম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার লেনদেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্দোলনের মুখে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত 6 ডিনের। ময়মনসিংহে পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা, কি হয়েছিল সেদিন? জাতীয় ঐক্য ও সমঝোতা ছাড়া এত বিভেদ সংকটে দেশ চলতে পারে না। মতিউর রহমান। বাংলা ট্রিবিউন। বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে, সবাইকে সজাগ থাকতে হবে। তারেক রহমান। বিরোধিতা বাড়লেও অভিবাসন দমনে আরও কঠোর হবেন ট্রাম্প। স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়ালো 2,18,000। BDNews24.com। অনলাইনে ভুয়া নথিপত্র বিক্রি, মার্কিন আদালতে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ। বিএনপি নেতার বাড়িতে আগুন, তালা লাগানোর প্রমাণ পায়নি পুলিশ। ঝালকাঠির ঘাটে ফেলে রাখা 450 বস্তা আলু উদ্ধার করল পুলিশ। এ ছিল এই মুহূর্তে অনলাইন নিউজ পোর্টালগুলোর শিরোনাম। আমরা যে খবরগুলোর শিরোনাম দেখছিলাম, সৌরভ ভাই আপনাকে দিয়ে শুরু করি। তার মধ্যে অন্যতম যে তারেক রহমান আজকে যে মন্তব্য করেছেন, কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, এবং সব রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যেই এই ধরনের এক ধরনের খবরগুলো সামনে আনার একটা আশঙ্কা আছে। যেমন গোলাম পরোয়ার বলেছেন, হাদিকে গুলি করে হত্যার ঘটনায় 300 আসনের প্রার্থীরা জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আপনি আসলে কি দেখেন? তারেক রহমান বলেছেন, সামনের দিনগুলো খুব ভালো দিন নয়। দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে, কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা একাত্তর জার্নালের দর্শকদের। আসলে তো 24 জুলাই অভ্যুত্থানের পর একটা নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল, সুন্দর বাংলাদেশের, বৈষম্য মুক্ত বাংলাদেশের, শান্তি বাংলাদেশের, এবং সেটাই ছিল কিন্তু শহীদদের প্রতি জাতির অঙ্গীকার। কিন্তু আমরা সেই অঙ্গীকার কতটা রক্ষা করতে পেরেছি? হাদি ঘাতকের হাতে নিহত হলেন, সেখানেই কিন্তু ঘটনা শেষ হলো না। এরপর প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ভবন, উদীচী কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। মানে এই ঘটনা কিন্তু 71-এর পর আর ঘটেনি, যে পত্রিকা অফিসে পুড়িয়ে দেওয়া। 71-এর সংবাদ, পিপলস এবং ইত্তেফাক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর সংবাদপত্র অফিস, টেলিভিশনে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, এবং সেটা হচ্ছে যে তাৎক্ষণিক ক্ষোভ বা বিক্ষোভ বা কোনো গোষ্ঠীর। এই যে পরিকল্পিতভাবে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কাজটি করা, এবং একটা কাজ যেমন এটা কারা করেছেন, এটা প্রশ্ন আসলো। প্রশ্ন হলো যে এনসিপি বা ওসমান হাদি যে সংগঠনের মুখপাত্র, সেই সংগঠন বলছে যে আমাদের কেউ করেনি। এনসিপি নেতারা ছুটে গেছেন ঘটনাস্থলে, এবং তারা সাংবাদিকদের উদ্ধার করতে গিয়েছেন। পরবর্তীকালে উপদ্রুত ভবনগুলো পরিদর্শন করছেন। বিএনপি তীব্র ভাষায় নিন্দা করেছেন সকল সন্ত্রাসী ঘটনার, জামাত ইসলামী নিন্দা করেছেন। তাহলে ঘটনাটা ঘটালো কে? এই প্রশ্নটা, এবং এই প্রশ্নের উত্তর একমাত্র সরকার দিতে পারে। তবে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বললেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারে যে হামলা হতে পারে এর গোয়েন্দা রিপোর্ট সরকারের কাছে ছিল। যদি সত্যি সত্যি রিপোর্ট থেকে থাকে, তাহলে সরকার কোনো ব্যবস্থা নিল না কেন? এবং ওই দিন কিন্তু প্রথম আলো, ডেইলি স্টারের সাংবাদিকরা আকুতি জানিয়েছে, তারা সাহায্য চেয়েছে, কিন্তু সাহায্যটা পায়নি সময় মতো। যখন সাহায্য পেয়েছে তখন সব পুড়ে ছাই। সুতরাং এটি কোনো সভ্য দুনিয়ায় ঘটতে পারে বা ঘটা
উচিত ছিল কি? এবং জি, সেটা নিয়ে তো সবাই প্রশ্ন তুলছেন, করছেন, এবং কিন্তু বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। যে আমরা যদি একটু অতিথিদেরকে যুক্ত করে নেই এই আলোচনায়, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক উপমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা, তাকে একটু যুক্ত করে নেব। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তাকেও একটু যুক্ত করে নেব। আপনাদের স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। অ্যাডভোকেট শিশির মনির, জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি যে মন্তব্যটি আজকে করলেন, হাদিকে গুলি করে হত্যার ঘটনায় ৩০০ আসনের প্রার্থীরাও জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আপনি নিজেও একজন প্রার্থী, আপনি উদ্বিগ্নতা বোধ করছেন কিনা? আমি এখন এলাকায় আছি, আমি গ্রামে আছি, সুনামগঞ্জের পিরাইশাল্লাহ। এখানে আমি এরকম কোন উদ্বেগ দেখতে পাইনি। আমাকে কেন্দ্র করে এরকম কোন উদ্বেগ আমার চোখে এখন পড়েনি। কিন্তু হাদির ঘটনাকে কেন্দ্র করে এরকম একটি উদ্বেগ ছড়ানোটা বা আশঙ্কা করাটা অমূলক মনে করি না। আর সেকেন্ড হলো, সরকারের পক্ষ থেকে দেখলাম যে অস্ত্রের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা নিয়েছে প্রার্থীদের। তো আমি মনে করি সমস্ত অস্ত্রের লাইসেন্সটা, এগুলো দিয়ে তো আর নিরাপত্তা নিশ্চিত করা যায় না। জনগণের ফাংশনে আমরা যারা যাই, জনগণের ফাংশনে যারা থাকি, জনগণই এখানে সবচেয়ে বড় নিরাপত্তার সহায়ক। এই ক্ষেত্রে ল এনফোর্সমেন্ট এজেন্সি, এলাকায় যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি আছেন, তাদেরকেও আমি যথেষ্ট কোঅপারেটিভ দেখতে পাই। তারা আমাদের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন এবং নিশ্চিত করার চেষ্টা করেন। ক্যাম্পেইনে যখন আমরা যাচ্ছি তখন সেইগুলো জায়গাতে তারা আগে থেকেই কার্যকর ভূমিকা পালন করে। জি, প্রত্যেকজন অনিরাপদ কিনা এটা হয়তো সুনির্দিষ্টভাবে বলা কঠিন, কিন্তু আমার জায়গায় আমি এখনো এরকম অনিরাপত্তা কিছু দেখতে পাইনি। দেখতে পাচ্ছেন না। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তারেক রহমান যে মন্তব্য করেছেন এটা ঘিরে যদি জিজ্ঞেস করি, আপনার নেতা তিনি বলেছেন যে বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে, কেউ কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, সবাইকে সজাগ থাকতে হবে। আপনাদেরকে সতর্ক করে দিয়েছেন বিএনপি নেতাকর্মীদেরকে। আপনি আসলে এটাকে কিভাবে দেখেন? না, এটা তো উনি সঠিকটাই। উনি তো বহু আগেই, উনি আরো প্রায় কয়েক মাস আগে মন্তব্য করেছিলেন যে আগামী নির্বাচনটা অনেক কঠিন হবে। তার কারণই তো এইটাই। আপনারা দেখেছেন যে এই যে আমাদের চিটাগাঙ্গের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী এরশাদুল্লাহ এবং আমাদের শরীফ ওসমান হাদি, এই সমস্ত ঘটনা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা, এটা তো সবগুলো ঘটনায় পরিকল্পিতভাবে যারা এদেশের নির্বাচনবিহীন 15-16টা বছর অবৈধভাবে যারা থেকেছে, তারা তো চাইবেই যে আগামী নির্বাচন যেন, যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ প্রায় 2 যুগের বেশি সময় ধরে অপেক্ষা করেছে। এই যে এখানে সাংবাদিক সাহেব আছেন প্রথম আলো, এখানে আমাদের অ্যাডভোকেট শিশির মনির সাহেব আছেন। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি যে 2001 সালের অক্টোবর মাসের 1 তারিখের পর যে নির্বাচন যেটা হয়েছে, 2008 বলেন, 8-এর কথা কেউ বলে না, খালি বলে হচ্ছে 14, 18, 24। 8 সালে কোনো নির্বাচন হয়েছে? 8 সালে তো নির্বাচন হয়নি। 8 সালে তো প্রধান ভারতের প্রেসিডেন্ট তো বলেছে, তার বইতে লিখেই বলেছে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায়, তো 111-এর নায়করা কিভাবে ভোট আগের দিন রাত্রে ভোট ঢুকিয়ে দিয়ে আওয়ামী লীগকে, বিএনপির মতো দল কোনো 30টা সিট পায়। পৃথিবীর ইতিহাসে, এই বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আছে যে 96-ও বিএনপি আন্দোলন করে, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সবাই মিলে আন্দোলন করেও তো 120টা সিট আমরা এমপি হয়েছি সে সময়। তো যাই হোক, তো বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছি যে যারা এই যে দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে আজকে শরীফ ওসমান হাদির মতো বীরকে হত্যা করে তারা প্রমাণ করতে চেয়েছে যে আগামী নির্বাচনটাকে কিভাবে বানচাল করা যায়। তো আজকে আমরা মনে করি অবশ্যই আমাদের, আমি নিজেও, আমার আজ থেকে প্রায় 40 বছর আগে আমার লাইসেন্স করা অস্ত্র, আমি গত 15 বছর অস্ত্র আমি ইউজ করিনি। বিকজ আমি জানি আমার বাড়ি যদি চোর চুরি করতে আসে,
ওই চোরকে যদি আমি খুন করি তো আমাকে রক্ষার জন্য, আর ওই চোর আওয়ামী লীগ হয়ে যাবে, আমি খুনি হয়ে যাবো। এই জন্য আমি অস্ত্র কোনদিন ব্যবহার করি। অস্ত্র আমি মানে নিরাপত্তার জন্য পুলিশের কাছে এবং প্রশাসনের কাছে জমা দিয়ে রেখেছিলাম। আমি গত 1 সপ্তাহ হলো এই অস্ত্রগুলো আবার ফেরত নিয়ে আমি আবার নতুন করে আজকে ঢাকায় কালকে এগুলো নতুন করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহারের জন্য নিজের নিরাপত্তা। কুদ্দুস ভাই, আপনার কতটা অস্ত্র, আপনি অস্ত্রগুলো বললেন, কতটা অস্ত্র লাইসেন্স? একটা ধরেন পিস্তল আর একটা কি বলে ওটাকে, শটগান। একজন মানুষের দুটো অস্ত্র নিতে পারে। হ্যাঁ, এই দুটো অস্ত্রের কথাই বলছি। তো আমার অস্ত্রগুলো আমি জমা দিয়েছি, দুটো অস্ত্র। তো এখন প্রশ্ন হচ্ছে এটাই যে অস্ত্র আমি রেখে দিয়েছিলাম এই 15টা বছর, আজকে আমার নিজের নিরাপত্তার জন্য অস্ত্র আমাকে নতুন করে আবার মানে নিয়ে ব্যবহারের জন্য মানে উদ্বিগ্ন না, তাহলে তো একটা উদ্বেগের বিষয় যে এই 15 বছর স্বৈরাচারী আমলে আপনাকে অস্ত্র ছাড়াই আপনি নিরাপদ ছিলেন। আমি জানি যে ওই অস্ত্র আমি ব্যবহার করব, সেই অস্ত্রের ব্যবহার করতে গিয়ে আমি নিজে আসামি। বললাম তো, আমাকে যদি কেউ খুন করতে আসে, তাকে যদি আমি মারতে গিয়ে বা সে যদি আহত হয় বা মৃত্যুবরণ করে, আমি খুনি হব। কারণ আমি তো বিশ্বাস করি যে তখন আমাদের অস্ত্র রাখা নিরাপদ ছিল না, বা আমার অস্ত্র আমার বাড়ি থেকে নিয়ে গিয়ে বা আমাকে মানে অর্থাৎ আমার অস্ত্র যে আমার বাড়িতে রাখাও নিরাপদ ছিল না। তার মানে হচ্ছে তখন আপনার অস্ত্র রাখাটা নিরাপদ ছিল না, আর এখন অস্ত্র রাখাটাই আপনার নিরাপত্তার জন্য জরুরি হয়ে পড়েছে। আমি মনে করছি যেহেতু আজকের এই যে শরীফ ওসমান হাদি, আমি জানি মৃত্যু তো এটা আল্লাহ তাআলাই জানেন কি মৃত্যু হবে কি হবে না, সবই এক জায়গায় নির্ধারিত হয়। তবে নিরাপত্তার জন্য রাখলে অন্ততপক্ষে যে সন্ত্রাসী আমাকে আঘাত করতে আসবে, সে চিন্তা করবে যে আমি তাকে আঘাত করতে গিয়ে আমি তো নিরাপদ থাকতে পারবো। মানে উদ্বেগ থেকেই অ্যাডভোকেট শিশির মনির, মানে আপনি একদমই উদ্বিগ্ন না আপনার মানে এলাকার মানে না না, আমি কি কারণে বলিনি, মানে কি কারণে একটু শিশির মনিরকে একটু শুনি, আপনার কাছে আসবো। জাস্ট এক সেকেন্ডে বলে দিই, আপনারা জানেন যে আমার এলাকায় চরমপন্থীদের একটা উৎপত্তির স্থল, এটা আপনাদেরকে মনে করিয়ে দিই। তার মানে এটা এলাকা জাস্ট সেকেন্ড। এবং গত 15 বছর যে সমস্ত সন্ত্রাসীরা মানুষ খুন করে হত্যা করে, যাদের খুনের মামলা, যাদের কি বলে ফাঁসি হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এই লোকগুলোকে গত 15 বছর সবগুলোকে প্রেসিডেন্ট মার্চি করে মুক্ত করে দিয়ে তাদেরকে প্রতি মাসে মুক্তিযোদ্ধাদের যেরকম ভাতা দেওয়া হয় তাদেরকে টাকা দিয়ে প্রতিষ্ঠিত করে এই সমস্ত লোকগুলো এখন আবার নতুন করে অ্যাক্টিভ হয়ে গেছে, তৎপর হয়ে গেছে। এটা আমরা মানে এলাকা ভেদে নিরাপত্তা যার জন্য আমরা উদ্বিগ্ন। জি, শিশির মনির, মানে এটা কি এলাকা ভেদে, মানে আপনার এলাকায় একটু মানে শান্ত বা চরমপন্থীদের যেরকম ভাবে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলছিলেন যে তার এরকম এলাকা ভেদে এই নিরাপত্তা মানে ব্যবস্থাটা এক জায়গায় এক রকম কিনা, এটা নিয়ে একটু বিরতির পরে আপনার কাছে আসি, একটু সময় নিয়ে তাহলে আলাপ করতে পারবো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, 71 জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম বিরতির আগে, সেটা জি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি অ্যাডভোকেট শিশির মনির। আচ্ছা, এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, তাকেও স্বাগত জানাচ্ছি। আব্বাস ইসলাম খান, আপনাকে। অ্যাডভোকেট শিশির মনির, অঞ্চলভেদে নিরাপত্তা, যেমন আপনি নিরাপত্তা বোধ করছেন আপনার এলাকায়, আপনি মনে করছেন যে কোনো সংশয় নেই, একই রকমভাবে রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার এলাকার এক রকম, সেরকমটা কিনা পরিস্থিতি? আমি যে কথাটা বলছি যে দুলুভাই যেটা বলছেন যে ওনার এলাকায় চরমপন্থীদের একটা উত্থান আছে এবং তারা এখন আবার ফিরে এসেছে, ডিস্টার্ব করছেন। আমার এলাকায় এই ধরনের কোন এলিমেন্টস নাই, চরমপন্থার কোন এলিমেন্টস নাই। আমাদের এলাকায় রাজনৈতিক সহিংসতার উদাহরণ খুবই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে পলিটিক্যাল সহিংসতা যেটাকে বোঝায়। টার্গেটেড কিলিং এর যে প্রশ্ন থাকে, এই টার্গেটেড কিলিং এর প্রশ্ন আমরা আমাদের নিকট অতীতে দেখতে পাইনি, আমাদের অঞ্চলে দেখতে পাইনি। এখানকার পিপল যারা আছে, যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত, তাদের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। দে টক, দে ডিসকাস, দে এক্সচেঞ্জ দেয়ার ভিউজ,
এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এক ধরনের বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে। এটা হয়তো সেন্ট্রাল কোন নির্দেশনা আছে কিনা আমি জানি না। না, কিন্তু আপনাদের সেক্রেটারি জেনারেল বলেছেন যে নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন প্রার্থীকে গুলিবিদ্ধ করার অর্থ হলো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম, আরও সিরিয়াল হয়তো করা হয়েছে। আপনার এলাকায় না থাকলেও যদি আপনার কোনো শত্রুপক্ষ থাকে তাহলে তো সেই সংশয় সংখ্যা যদি সিরিয়াল হয়ে থাকে তাহলে তো আপনিও তার মানে সেই সংখ্যার বাইরে নয় নিশ্চয়ই। সেটাই বলছি, এই জন্য এরকম অভিজ্ঞতা নাই বা এরকম এনভায়রনমেন্ট নাই, দ্যাট ডাজন্ট মিন যে আমি ইনডিফারেন্ট থাকলে চলবে। এভরিবডি শুড বি কেয়ারফুল। এবং যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, তিনি নিজেও একজন প্রার্থী ছিলেন, এই জন্য একটা উদ্বেগ উৎকণ্ঠা থাকাটাই তো স্বাভাবিক। এবং উদ্বেগ উৎকণ্ঠা তো অমূলক নয়। এই ক্ষেত্রে আমার এলাকায় হয়তো পার্টিকুলার নির্দিষ্ট কিছু দেখতে পাইনি, কিন্তু ইন জেনারেল আমি মনে করব সকলেরই উদ্বেগ থাকা ভালো, সতর্ক থাকা ভালো। একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তো, এটা তো পার হতে হবে। পলিটিক্যাল পার্টি সকলের উইশেসের মাধ্যমে এই ট্রানজিশনাল পিরিয়ডটা পার হতে হবে। এখানে শুধুমাত্র এক্সটার্নাল ফ্যাক্টর জড়িত থাকবে তা না, ইন্টারনাল বহু ফ্যাক্টর জড়িত থাকতে পারে। এই জন্য আমার মনে হয় এই ক্রিটিক্যাল টাইমটা গভর্নমেন্ট একা ট্যাকেল দিতে পারবে না, ইলেকশন কমিশনও একা ট্যাকেল দিতে পারবে না। এটাকে ভালো করে ট্যাকেল দেওয়ার জন্য সবচাইতে ভালো এলিমেন্ট হলো পলিটিক্যাল পার্টিস। পলিটিক্যাল পার্টিস তার ইলেকশন প্রসেস, ইলেকশন ক্যাম্পেইন, ইলেকশন প্রক্রিয়া অংশগ্রহণ করাটাকে যদি অনেক বেশি সতর্কতামূলক অবস্থানে নিয়ে যান, অনেক বেশি কেয়ারফুলনেস অবলম্বন করেন, তাহলে সরকারকে সহযোগিতা করতে হবে সকলকে মিলে। কারণ এখানে ব্লেম গেম করলেও কাজ হবে না। কারণ সরকারের যে প্রেক্ষাপটে গঠিত হয়েছে, ইলেকশন যে প্রেক্ষাপটে হচ্ছে, আমরা যারা পার্টিসিপেট করছি যে প্রেক্ষাপটে, সকলকে অন দ্য সেম পেজে থাকতে হবে। তবে ওই জি জি, থ্যাংক ইউ অ্যাডভোকেট শিশির মনির। আপনার সংযোগটি নিশ্চয়ই আমরা আরেকবার একটু স্থাপন করতে চাইব, একটু ইন্টারাপ্ট হয়েছে। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এমনটি ইসি বলেছে, এবং আজকে নির্বাচন কমিশনার বলেছেন যে দলের ভেতরে একাধিক দলের মাঝে ঝুটঝামেলা আছে, কিন্তু সার্বিকভাবে যদি আমরা বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশ্যই আছে। মানে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা কি নিয়ন্ত্রণে থাকা মনে করেন কিনা? যেখানে অস্ত্র উদ্ধারের জন্য আহ্বান আছে রাজনৈতিক দলগুলোর থেকে, নিরাপত্তা প্রশ্ন আছে, আশঙ্কা আছে, শঙ্কা আছে। শিশির মনে হয়তো বলে যাচ্ছে, শিশির মনে অফ করলে আমি বলি। জি, তো আমি যেটা বলছিলাম যে আসলে সরকারে যারা থাকে তারা তো সবসময় বলবে সব ঠিকঠাক মতো আছে। তো আজকে যদি সব সব ঠিকঠাক মতো থাকতো তাহলে তো আর এই শরীফ, ওসমান হাদি এবং যে আমি আমাদের চিরাগের প্রার্থী এরশাদুল্লাহর উপরে যে হামলা, এই যে প্রতিনিয়ত একটার পর একটা ঘটনা, কথায় কথা অবরোধ, কথায় কথা বন্ধ, কথায় কথা সবকিছু, কোনো কিছুই আসলে আজকে ধরেন এই যে 15টা বছর আমি আমার জেলা, আমার অঞ্চলের কথাই আমি বলি, হয়তো আমাদের অ্যাডভোকেট শিশির মনির ভাই বলেছে আসলে হয়তোবা ওই সুনামগঞ্জ এলাকার শান্তপ্রিয় এলাকায় হয়তো এই ধরনের রাজনৈতিক মানে ক্রাইসিস হয়নি বা হয় না, কিন্তু আমি আমার এলাকায় গত 15 বছর যে অস্ত্রের ঝঞ্ঝনানি, আপনারা যদি আমার বাড়ির ছবিটা যদি আপনাদের এখনো দেখাতে পারতাম তাহলে আপনাদের এমনি আমার বাড়ির ছবি দেখলে আপনার ভয় পেয়ে যেতেন যে এই 15 বছরে কতবার আক্রমণ, কতবার গুলি, কতবার বোমা, কতবার খালি বুলডোজার দিয়ে আমার বাড়িটা ভেঙে দেয়নি। তো এটা জাস্ট আমি আমার উদাহরণ দিয়ে বলছি। এরকম এই জিনিসগুলো ওপেন অস্ত্র নিয়ে যে অস্ত্রবাদী যেটা হয়েছে, এই অস্ত্র তো এই গত এই 1 বছরে কোনো অস্ত্র উদ্ধার হয়েছে? এখন নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র উদ্ধারের পরিকল্পনা সরকার নিচ্ছে, কিন্তু আমরা বারবার বলার চেষ্টা করেছি আমার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা নাটোরে আছে, আপনারা তো এই নাটোরে আপনাদের 71 টিভি এবং এই যে প্রথম আলোর সাংবাদিক আছেন, ওনারা সবসময় এই নিউজগুলো লিড নিউজ হিসেবে প্রচার করেছেন। যেভাবে আক্রমণ প্রতিনিয়ত হতো, প্রকাশ্যে দিয়ে বলে খুন, রাহাজানি, আজকে হয়তো ওই সন্ত্রাসীরা এলাকা ছেড়ে চলে গেছে, কি এই অস্ত্রগুলো তো এখন আছে,
এবং অতি সম্প্রতি তাদের রাখা অস্ত্র একটা ওখানে নাটোর শহরে ডিসি বাংলোর পাশে তালাব পুকুরে এখানে প্রচুর পরিমাণ অস্ত্রগুলো ওরা ফেলে রেখে চলে গেছে। আচ্ছা তো দুরু এই ভাই যে একটু যোগ করতে চাই যে আপনি তো বিএনপির কেন্দ্রীয় নেতা এবং প্রার্থী, সাবেক মন্ত্রী। নারায়ণগঞ্জে একজন প্রার্থী, বিএনপির দলীয় প্রার্থী, তিনি প্রার্থিতা মানে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তিনি প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন নিরাপত্তার কথা বলে। এখন এই নিরাপত্তাহীনতা কোন দিক থেকে? মানে এখন তো মানে কি বলে স্বৈরাচারী দল নেই, হ্যাঁ, সে তাদের তারা তো দেশ ছাড়া। তা এই নিরাপত্তা মানে এটা কি অভ্যন্তরীণ বিরোধ না অন্য কিছু? এইটা অ্যাকচুয়ালি আমি এর উত্তরটা আমি কিভাবে আপনাকে দেবো জানি না, প্রশ্নটা তাহলে তাকেই করতে হবে। এটা আমি উনি কেন বলেছেন আমি দেখেছি আপনার পত্রিকায় বোধহয় আজকে পড়লাম না কালকে দেখলাম, আপনাদের পত্রিকায় আজকে বোধহয় দেখলাম যে এই সে আবার কি নির্বাচন করতে চায়, আবার সে তার এখন নিরাপত্তা নাকি কেটে গেছে, এটা আবার বলেছে। পরে আবার প্রার্থী এটা তার ওটা বক্তব্য উজ্জ্বল করে তিনি আবার তার প্রার্থীতা গ্রহণ করেছেন। কখনো নিরাপত্তাহীন, কখনো নিরাপত্তা বোধ। আজকে দেখলাম আপনাদের পত্রিকায় সম্মত দেখলাম উনি আবার নির্বাচন করতে চায় আর কি, এলাকার জনগণ নাকি তাকে চাচ্ছে না। এখানে দলের ভেতরে একটা গোলমাল তো আছে, একাধিক প্রার্থী আছে, তার প্রতিদ্বন্দ্বী আছে। একজন ব্যক্তি যিনি 91 সাল থেকে এমপি ছিলেন, দীর্ঘ আমার সঙ্গে তো 3বার এমপি ছিলেন উনি, হ্যাঁ, মানে আমাদের কালাম সাহেব। তো কি কারণে উনি পায়নি আমি তো জানি না। পার্টির হাইকমান্ড তো অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এবারে নমিনেশনটা একটা ব্যতিক্রম ধর্মী। এবার সাধারণত আমরা এর আগে 3-4বার আমি ইলেকশন করেছি, 4বার করেছি করেছি, বাট 3বার ইলেকশন করে 3বারে এমপি হয়েছি। বাট আমি মনে করি আমাদেরকে সকল ক্যান্ডিডেটদেরকে এক জায়গায় ডেকে নিয়ে এসে পার্টির চেয়ারম্যান, পার্টির স্ট্যান্ডিং কমিটির সামনে আমরা 1 to 1 কিংবা একসঙ্গে ইন্টারভিউ দিয়ে ওনারা যাচাই বাছাই করে হয়তো একজনকে দিত। কিন্তু এবারে ক্যান্ডিডেটটা যে ডিফারেন্ট, যে আমাদের পার্টির হাইকমান্ড বিভিন্ন মিডিয়া মাধ্যমে প্রতিটা 300 সিটে একবার না 8বার 10বার যাচাই বাছাই করে বিভিন্ন নিরপেক্ষ লোককে পাঠিয়ে খোঁজ খবর নিয়ে পুরো মোটামুটি আমি মনে করি আমার দৃষ্টিতে আমি একজন রাজনীতিক কর্মী হিসাবে আমি মনে করেছি যে 95% প্রার্থিতা এটা একটা সঠিক সিদ্ধান্ত। একটা বিচ্ছিন্ন 2-1 এদিক সেদিক হচ্ছে কিনা আমি জানি না, তবে মোটামুটি উনি যাচাই বাছাই করেই এই প্রার্থী মানে মনোনয়ন দিয়েছে। তো এখানে হয়তো বিচ্ছিন্নভাবে 2-1 ঘটনা ঘটতে পারে। এই যে এইটা যে কথা যেটা আপনি বললেন আমি জানি না, আমার বাড়ি তো অন্য অঞ্চলে, আর নারায়ণগঞ্জ। আপনি আপনার প্রেক্ষাপটটা বলতে পারবেন, সেটাই স্বাভাবিক। জি ধন্যবাদ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আপনাকে ব্যক্তিগত একটি কাজে আপনাকে চলে যেতে হচ্ছে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত। আপনাকে ধন্যবাদ। আমাদের এখানে যারা অংশ করেছেন আমাদের সাংবাদিক সৌরভ ভাই, শিশির মজুর সহ আপনি এবং 71-এর সকলকেই আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার নাটোরের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার জন্য শুভকামনা। আব্বাস খান, আমরা যে আলোচনায় ছিলাম আজকে ডেইলি স্টার এবং প্রথম আলোর ডেইলি স্টারে হামলা সরকারের দুর্বলতার কারণে মবতন্ত্র প্রশ্রয় পেয়েছে, এমন একটি মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ। এটা নিয়ে একটু মন্তব্য করবেন। একই সঙ্গে আমরা যে আলোচনায় ছিলাম সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ইসি এমনটি বলছে, সেই জায়গায় আপনার মতামতটাও যদি একটু যুক্ত করে দেন। ওসমান হাদিবের যখন মৃত্যুর সংবাদটা আমরা পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এর পরপরই কিন্তু উইদিন 30 মিনিটসের মধ্যে কিন্তু আমরা দেখছি প্রধান উপদেষ্টা নিয়ে একটা ভাষণ দিয়েছেন অনলাইনে এবং টেলিভিশন মিডিয়াগুলোর মাধ্যমে। কিন্তু যেটা সরকারের করা উচিত ছিল, যে সরকার 1 সপ্তাহ সময় পেয়েছিল অ্যান্টিসিপেট করার, যে এই ধরনের যদি তার মৃত্যুর সংবাদটা চলে আসে তাহলে এক ধরনের মানুষের মধ্যে যে রাগ ক্ষোভ রয়েছে, সেই রাগ এবং ক্ষোভগুলোকে ইউটিলাইজ করার জন্য বহু এলিমেন্ট রয়েছে। তারা চেষ্টা করবে যে রাগ এবং ক্ষোভগুলোকে কোনোভাবে ব্যবহার করা যায় কিনা। সেক্ষেত্রে আমি মনে করি সরকার 1 নম্বর ভাবে তারা এটা ভুল রিড করেছে। তাদের আগে উচিত ছিল, প্রধান উপদেষ্টার ভাষণের আগে উচিত ছিল পুরো ঢাকা শহরে তাদের নিরাপত্তা বলয়টা নিশ্চিত করা, সেটা তারা করতে পারেনি। এবং আমরা দেখেছি যখন প্রথম আলো হামলা হয়েছে বলে কয়ে কিন্তু হামলা হয়েছে, দেশের বাইরে থেকে 1-2 জন স্ট্যাটাস দিয়ে, দেশের ভিতর থেকে 1-2 জন স্ট্যাটাস দিয়ে
মানুষকে নামতে বলেছে প্রথম আলো হামলা করার জন্য, ডেইলি স্টার হামলা করার জন্য। আগে প্রথম আলো হামলা হয়েছে, প্রথম আলো হামলার পরে কিন্তু আবার ডেইলি স্টার হামলা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা লম্বা সময় কিন্তু সরকারের জন্য ছিল সুইফটলি অ্যাক্ট করার জন্য, সরকার সেটা পারেনি। তো সেক্ষেত্রে আমি মনে করি সরকারের একটা বড় ব্যর্থতা রয়েছে। তাদের সে সুযোগটা ছিল এই হামলাটা কোনো মতে এটাকে দমন করা, সেটা তারা করতে পারেনি। 2 নম্বর যদি আমি বলি, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা নিয়ে যেটা আলোচনা হয়েছে, আমরা যারা রাজনীতিতে আছি, রাজনীতি করছি, নির্বাচন করছি, আমাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। কারণ হচ্ছে আমরা শুনেছিলাম যে যখন তফসিল ঘোষণা করা হয়ে যাবে তখন 3 স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হবে, কিন্তু আমাদের তো কোথাও আমরা 3 স্তরে নিরাপত্তা আমরা দেখছি না। আমরা যখন রাস্তাঘাটে যাচ্ছি, আমরা ক্যাম্পেইন করছি অথবা মানুষের সাথে কথা বলছি, আমরা দেখছি যে আমাদের শুধুই না, শুধুমাত্র প্রার্থীরা না, সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ভয় এবং শঙ্কা রয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে সরকারের অনেক বড় একটা দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে সেই আত্মবিশ্বাসটা নিয়ে আসা যে তারা তাদেরকে নিরাপত্তা দিতে পারবে। এটার পাশাপাশি আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বড় দায়িত্ব এখানে চলে আসে। আপনি যদি দেখেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যে ধরনের নতুন রাজনীতি দেখতে চেয়েছিলাম, যেখানে অস্ত্রের খেলা হবে না, যেখানে ক্ষমতার অপব্যবহার হবে না, যেখানে আপনার আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন পক্ষগুলো চেষ্টা করবে না, সেই কাজগুলো কিন্তু আপনার হচ্ছে। আপনি দেখেন একদিকে বিএনপির নিজেদের যখন মনোনয়ন নিয়ে যখন মনোনয়ন ঘোষণা দেওয়া হলো, সেখানে তাদের যারা মনোনয়ন পায়নি তারা রাস্তা ব্লক করেছে, তারা ওই প্রার্থীদেরকে অনেক সময় হুমকি দেওয়ার ব্যাপার আমরা শুনেছি। আপনারাই আলোচনা করেছেন, নারায়ণগঞ্জের এক প্রার্থী বলেছেন উনি নিরাপত্তার কারণে প্রার্থী থেকে সরে এসেছেন, পরে আবার উইথড্র করেছেন আজকে। কিন্তু ওই জায়গাটা কিন্তু আবার দেখতে হবে যে বিএনপি এই জায়গাটা থেকে ফেল করেছে, যে তারা নতুন যে রাজনীতি আমরা দেখতে চেয়েছিলাম তারা দেখাতে পারেনি। অন্যদিকে যদি আমরা জামাতের দিকে দেখি, জামাত এখন সেই ক্ষমতার অপব্যবহার চেষ্টা করছে, যেন ক্ষমতার অপব্যবহার করলে তারা ক্ষমতায় যেতে পারবে। যদি আপনি দেখেন, আমরা গত কয়েকদিন আগে দেখছি চট্টগ্রামের শামসুল হকের যে কথাগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে, আমরা নাটোরে দেখেছি যে একটা বিএনপি এবং জামাতের মধ্যে একটা সংঘর্ষের সময় জামাতের দিক থেকে একজন অস্ত্র দিয়ে গুলি ছুড়ে মেরেছে, সেই ঘটনাও কিন্তু আমরা দেখেছি। সেক্ষেত্রে আমাদের একটা দুর্ভাগ্য, গণঅভ্যুত্থানের পরে আমরা যে নতুন রাজনীতি দেখতে চেয়েছিলাম, আমরা যে নতুন ধরনের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম, সেই সংস্কৃতিটা দুইটা দলই, বিএনপি এবং জামাত, আমি 2 দলকেই কিন্তু আমি এখানে দোষ দিব কি তারা সেই নতুন রাজনীতির সামনে নিয়ে আসতে পারেনি। ক্ষমতার জন্য কে সরকার গঠন করবে, কে ক্ষমতায় আসবে, রুহুল সেটার জন্য কুদ্দুস তারা তালুকদার এখন থেকে দূর একটা থাকলে এই প্রস্তুতি চলে প্রশ্নের এসেছে। উত্তরটা নিতে পারতাম, কিন্তু একটু শিশির মনির আছেন, যেহেতু অভিযোগ জামাত ইসলামের প্রতিও আপনি করলেন, শিশির মনি যদি এটার উত্তর দেন। শিশির মনির যে অভিযোগ করেছেন তার উত্তরটা আমি এভাবে দিতে চাই যে জামাতের নেতৃবৃন্দ যদি নতুন রাজনীতি দেখাতে না পারেন বা দেখাতে ব্যর্থ হন, তাহলে কনসিকুয়েন্স উইল বি সিমিলার। সোহরাব ভাই কোনো কি সম্পূরক উত্তর? মানে উনি উত্তর দিলেন যে যদি একই রকম হয়, আগের সেই রাজনীতি যদি জামাত ইসলাম করে যায় তাহলে সেটার কনসিকুয়েন্স সিমিলারই হবে। না, এটা কি জামাত করে যায় না সব দল করে, সেটাই বোধহয়। না, উনি বলতে জামাতেরটার উত্তরই দিয়েছেন। না, এখন যে একটা পাল্টাপাল্টি অভিযোগ শিশির মনির ভাই, যে বিএনপি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে সন্ত্রাসের, আপনারা বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেন, হানাহানির অভিযোগ করেন, আক্রমণের অভিযোগ করেন, এটা পরিস্থিতিতে কোন দিকে নিয়ে যাচ্ছে? এবি পার্টির নেতাও ভাইও বললেন। আপনি শুনতে পাচ্ছেন? একটা রাজনৈতিক মানে খুব দুর্বল সংযোগটি। না, আরেকবার একটু উনি যুক্ত করে নেই, আমরা তখন যুক্ত হবে, একটু হয়তো সময় লাগবে, সেই সময় আমি যদি আপনার মন্তব্যটা নেই। যেটি বললেন আব্বাস ইসলাম খান, যে এটা তো ঠিক যে রাজনৈতিক দলগুলো মানে তার চরিত্র বদলেছে কিনা, আপনি বিশ্লেষক হিসেবে দেখেন কিনা? আসলে জুলাই অভ্যুত্থানে তো সব দলের অংশগ্রহণ ছিল, ছোট বড়, নতুন পুরনো, এবং এক ধরনের রাজনৈতিক সংহতি সম্প্রীতি প্রত্যয় ছিল।
সে প্রত্যয় থেকে নির্বাচন যতই কাছাকাছি আসছে তখন এটি ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার মধ্যে যাওয়ার প্রতিযোগিতা পড়ে গেছে এবং সেখানে বিএনপি এবং জামাত ইসলামী প্রধান প্রতিদ্বন্দ্বী। সুতরাং অন্য দলগুলো এক ধরনের তারা কি বলে মানে নিরপেক্ষ সেই মানে না, ভূমিকা নিরপেক্ষ না, তাদেরকে সাইডলাইন করা হয়েছে, মানে তাদের তারা যেন মাঠের বাইরে, এরকম কিন্তু একটা ধারণা। এবং সুতরাং এটা কিন্তু এক ধরনের বিপজ্জনক, কারণ জনগণই ঠিক করবে যে কে নির্বাচিত হবে না হবে। কিন্তু সেই পরিবেশটা যদি না পান সব দল, ধরেন 30টি দলের সাথে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে সেখানে 3টি দলই প্রাধান্য পেল। তাহলে অন্য দলগুলোর তাদের কোনো বক্তব্য নেই। আর যদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্তগুলো নেয়, সেক্ষেত্রে তো ওই 27টি দলকে উপেক্ষা করার কোনো সুযোগ থাকে না। কিন্তু এটি হয়েছে, যেটি শিশির মনির ভাই বোধহয় এসেছেন, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, আর যেটা হচ্ছে যে এক ধরনের অভিযোগ আছে, আব্বাস আলী ভাই বললেন এবং এর আগেও বিভিন্ন, আপনারা বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেন যে তারাই হানাহানি উস্কে দিচ্ছে, জবরদখল করছে, দখলবাজি করছে, প্রশাসনে হস্তক্ষেপ করছে। আবার বিএনপিও একইভাবে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে, একই অভিযোগ। এবং আব্বাস আলী ভাই পাবনার ঘটনাটাও উল্লেখ করেছেন যে একজনের হাতে অস্ত্র পাওয়া গিয়েছিল। এই পরিস্থিতি কেন তৈরি হলো? এটা এর বাইরে আমরা থাকতে পারতাম না? যে গণ অভ্যুত্থানের পরের যে রাজনীতি, সেটা অন্যরকম হওয়ার কথা ছিল না? হ্যাঁ, অন্যরকম হওয়ার কথা ছিল এবং অন্যরকম হোক এটা আমরা সকলেই চেয়েছিলাম। কিন্তু অন্যরকম না হওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় যে ভূমিকা পালন করছেন সেটি বিএনপি। বিএনপিকে আপনি যদি ক্লোজলি অবজার্ভ করেন তাহলে দেখবেন তাদের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে তারা অনেক বেপরোয়া ভূমিকায় চলে গেছেন। তাদের লোককে, হাজার হাজার লোককে তারা বহিষ্কার করছেন। বহিষ্কার করার পরেও কর্ম যেটা পরিচালনা করছেন সেটা চালিয়ে যাচ্ছেন এবং যে অভিযোগে করছেন সেই অভিযোগ থেকে কিন্তু এত পদক্ষেপ নেওয়ার পরেও, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার পরেও ওই অভিযোগ থেকে মুক্ত হতে পারছেন না। এটার মূল কারণ হলো আমার বিবেচনায় বিএনপির মধ্যে ডিসিপ্লিন ইজ ভেরি উইক। এবং এই তুলনায় জামাত ইসলামীর একটা দুইটা ঘটনাকে আমি ছোট করে দেখার পক্ষে নই। একটা ঘটনাও কেন জামাত ইসলামী যুক্ত থাকবে সেটার ব্যাপারেও আমি খুব স্ট্রিক্ট ভূমিকা নিতে চাই এবং স্ট্রিক্ট ভিউ পোষণ করতে চাই। আপনি যে উত্তরের মানে আগের প্রশ্নের উত্তরে যে আপনি বলেছিলেন যে যদি একই ধরনের মানে রাজনীতি করে যায় তাহলে তো আসলে জনগণ তাদেরকে মেনে নেবে না, বা আমি যদি বলি যে তাদেরকে ভোট দেবে না, প্রত্যাখ্যান করবে, তাহলে তো আপনাদের জন্য ভালো। মানে এই অভিযোগগুলো তাহলে আসছে কেন, অভিযোগগুলো করছেন কেন? তাহলে তো আপনারা একটা বেটার জায়গায় আছেন। সুতরাং আপনি এই যে অভিযোগগুলো আনছেন, আবার ওরা উল্টো অভিযোগগুলো আনছে, মানে সেই জায়গায় যদি প্রশ্নটা করি। হ্যাঁ, সেই জায়গায় প্রশ্ন করলে উত্তর কি হবে? এই যে অভিযোগ আনছেন, অভিযোগের সত্যতাটা তো শেষ বিচারে কে দেখবে? জনগণ দেখবে। তো শেষ বিচারে জনগণ কি দেখছে আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে গ্রামে গঞ্জে আসলে দেখতে পাবেন যে বিএনপির মতো একটি দলের অ্যাক্টিভিটির, এই সমস্ত অ্যাক্টিভিটির রেজাল্টটা তুলে ধরা আরেকটা রাজনৈতিক দলের কাজ। মানে তাহলে তো পরিবেশটা, তাহলে ভোটের যে সুস্থ পরিবেশ থাকার কথা সেটি নেই বলে মনে করেন আপনি? আমি মনে করি না। আমি মনে করি ভোটের সুষ্ঠু পরিবেশ আছে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরো অনেক বেশি সতর্কতার সহিত ইলেকশন কমিশন এবং সরকারকে সহযোগিতা করা দরকার। যেহেতু একটা সিকিউরিটি পারপাস এখানে রয়েছে, সিকিউরিটি প্রবলেমও দেখা দিচ্ছে, সেই জন্য এই ট্রানজিশনাল পিরিয়ডে সম্মিলিতভাবে সকল রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সাথে সরকার এবং ইলেকশন কমিশন গুড উইশেস তারা প্রকাশ করা দরকার যেন ইলেকশন প্রসেসটা সঠিকভাবে উত্তরণ করা যায়। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, আমরা সামটাইমস খুব আইডিয়ালিস্টিক হয়ে যাই। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের পরে একটা ট্রানজিশনাল পিরিয়ড পার হতে যাচ্ছে। এটি স্মুথ হবে
আর এটার মধ্যে ইফ এবং বাট থাকবে না, এটি ভাবাটাই আমার দৃষ্টিতে সঠিক না। এই পলিটিক্যাল কালচারটা তৈরি হতে কিন্তু সময়ের প্রয়োজন হবে। এই সময়ের প্রয়োজনটাকে আমরা হঠাৎ করে ঠিক করতে পারবো না, কেউই ঠিক করতে পারবে না। তবে উচিত ঠিক করার প্রতিযোগিতা করা, এই কার চেয়ে বেশি ঠিক করতে পারে। কিন্তু সেই ক্ষেত্রেও ডেভিয়েশন দেখা যাচ্ছে। এই ডেভিয়েশনটাকে আমি মনে করি this is a particular deviation by a particular political party. It was not expected. It should not be. কিন্তু however যে বা যারা করছেন তারা যদি এগুলো কন্টিনিউ করে থাকেন তাহলে consequence will be the same as it happened earlier. এই জন্য আমি সকলের জন্য সতর্ক বাণী মনে করি, যদি সত্যিকার অর্থে হয়ে থাকে, মিথ্যা কোনো ঘটনা না হয়ে থাকে, মিথ্যা কোনো ঘটনার কারণে ব্লেম গেম না হয়ে থাকে, তাহলে সকলেরই সতর্ক হওয়ার বিষয় আছে। এই ধরনের কর্মকাণ্ড জনগণ মোটেও পছন্দ করে না, এই ধরনের কথাবার্তাও জনগণ পছন্দ করে না। আমি কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথাবার্তায় মনে হয় যে খুবই অস্বাভাবিক। অতীতেও আমরা এই ধরনের কথাবার্তা যারা বলতেন তাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করতো। তো তাদেরকেও কেয়ারফুল হওয়া প্রয়োজন আছে। আদারওয়াইজ রুট লেভেলে কেউই এই ধরনের, মানে এটা কি সব দলের ক্ষেত্রেই বললেন, আপনার দলের নেতাদের ক্ষেত্রেও বললেন? যে কেউই অস্বাভাবিক কথা বলবেন কিংবা আনরিজনেবল কথা বলবেন, এই আনরিজনেবল কথাগুলো রুট লেভেলে সোশ্যাল মিডিয়াতে বড় ধরনের রিপারকেশন আছে। আমরা যারা গ্রামে থাকি এভরিডে উই সি রিপারকেশন। সুতরাং এভরিবডি শুড বি ভেরি কেয়ারফুল। জি দর্শক, একটা ছোট্ট বিরতি নেব একাত্তর জার্নালে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমরা যে আলোচনায় ছিলাম, যদি আব্বাস ইসলাম খান, আপনাকে এই প্রশ্নটা একটু করতে চাই। আজকে সালাউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে এই ঘটনায় সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি ছিল। তিনি উল্লেখ করেছেন প্রথম আলো, ডেইলি স্টারের ওই ঘটনা এবং ওই কনসিকোয়েন্সে আরও অনেকগুলো ঘটনা, যেটা আসলে হাদির যে হত্যাকাণ্ড সেটার সঙ্গে এর একেবারেই সম্পৃক্ততা নেই। এরকম অনেক ঘটনা, ছায়ানটে হামলা হয়েছে, উদীচিতে হামলা হয়েছে। তিনি বলেছেন যে এরকম একটা মানে প্রেডিকশন ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে, আমরা জেনেছি সেই ইন্টেলিজেন্স রিপোর্ট, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? তিনি সরকারকে দায়ী করছেন বা সরকারের দিকে দায় দেখছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যে শুনেছি 1-2 ঘন্টা পরে এসেছে। মানে হাদির হত্যাকাণ্ড, হাদিকে আক্রমণ করার সঙ্গে এটার আসলে কি মানে সম্পর্ক কি? আসলে কোনো সম্পর্ক দেখেন? আব্বাস ইসলামও কিন্তু তাই বলেছেন। উনিও বলেছেন যে প্রথম আলোতে আগুন দেওয়া হলো, তার 1-1.5 ঘন্টা পরে ডেইলি স্টার হলো। তাহলে যদি সরকারের যদি ওরকম সদিচ্ছা থাকতো তাহলে তো ওটা ঠেকাতে পারতো, ঠেকানো উচিত ছিল। সেই কথা একই কথা, দুজনের অভিযোগের সুরই কিন্তু এক। হ্যাঁ, মানে এখানে মানে মবক্রেসি, মানে চেয়েছিলাম ডেমোক্রেসি, তিনি বলেছেন সালাউদ্দিন আহমদ, আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? মানে একটা মব হলে তো সেখানে আসলে আমরা যতগুলো মব হয়েছে সেখানে কিন্তু কখনোই দেখিনি যে রাষ্ট্রকে এগিয়ে আসতে। একটু আনমিউট করতে হবে বোধহয়। একটু যদি ভিন্নভাবে দেখি, আপনার গত 16-17 বছরে যে পরিমাণ ইয়াং জেনারেশন তাদের কথা, তাদের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা পায়নি, তাদের মত প্রকাশের স্বাধীনতা পায়নি, এবং যে ধরনের গুম, খুন, নির্যাতন শিকার হয়েছে হাজার হাজার মানুষ, এই যে এক ধরনের ট্রমা কাজ করেছে গত 16-17 বছরে। 2 নম্বর হচ্ছে, আপনি দেখবেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময়ও একটা বড় ইয়াং জেনারেশন, তারা কখনোই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, হয়তো তারা কখনোই গুম খুনের শিকার হয়নি অথবা জানে না সেই ভয়াবহতা, কিন্তু এই জুলাইতে যখন দেখলো যে তাদের বন্ধুরা মারা যাচ্ছে, তাদের বন্ধুদেরকে ধরে জেলে নেওয়া হচ্ছে, পেটানো হচ্ছে, এই জিনিসগুলো তাদেরকে নাড়া দিয়েছে। এই যে একটা ট্রমা জুলাই গণঅভ্যুত্থানের সময়, সেই ট্রমাটাকে কিন্তু 1-1.5 বছরে সরকার চ্যানেল করতে পারেনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ধরনের আকাঙ্ক্ষাটা ছিল ইয়াং জেনারেশনের মধ্যে, তারা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল, সংস্কার দেখতে চেয়েছিল, পুলিশের মধ্যে সংস্কার দেখতে চেয়েছিল, জুডিশিয়ারির মধ্যে সংস্কার দেখতে চেয়েছিল, সেই সংস্কারগুলো যখন আসেনি, মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ, রাগগুলো কিন্তু জমা হয়ে আসছে যে আমরা এত বড় এক আন্দোলন করলাম, হাজার হাজার মানুষ সেখানে জীবন দিল, হাজার হাজার মানুষ সেখানে আহত হলো, কারো হাত হারিয়েছে, কারো পা হারিয়েছে, কারো চোখ হারিয়েছে, কিন্তু আমরা যে বাংলাদেশটা দেখতে চেয়েছিলাম সেটা দেখাতে পারিনি। এটা হলো আমি ক্ষোভের জায়গাগুলো বলছি। এই ক্ষোভের জায়গাগুলো যখন চ্যানেল করতে পারেনি সরকার, সেটাকে ট্যাকেল করতে পারেনি,
এটার একটা সবসময় এই ধরনের ইস্যুগুলো যখন চলে আসে তখন কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয় এই ইয়াং জেনারেশন যখন দেখে যে তার যে একজন আইডল হাদি অথবা হাদির কথাগুলো যখন সে শুনে বারবার ফেসবুকে যখন আসে, সোশ্যাল মিডিয়াতে যখন আসে, তার বক্তব্যগুলো শোনার পর কিন্তু তার মধ্যে এক ধরনের একটা আলোড়ন তৈরি হয় যে সরকার যখন ফেল করেছে, জুডিশিয়ারি ফেল করেছে, বাংলাদেশের পুলিশ প্রশাসন ফেল করেছে, তখন আইন নিজের হাতে কিন্তু অনেক ইয়াং জেনারেশন বয়সের কারণে তারা কিন্তু তুলে নিতে চায়। আর সেই তখন এই জায়গাগুলোতে কিন্তু কিছু মানুষজন আছে, কিছু ইনফ্লুয়েন্সার আছে, যেটা আপনারাই দেখেছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ক্ষোভ এবং রাগগুলোকে তারা চেষ্টা করেছে আউটবার্স্ট করার জন্য। সরকার একদিকে ফেল করেছে সেটাকে চ্যানেল করার জন্য, তাদেরকে বোঝানোর জন্য, অন্যদিকে এই ধরনের যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে তারাও সেটাকে ব্যবহার করেছে তাদের নিজস্ব বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের মধ্যে তো এটাও সন্দেহ জাগে যে পুলিশ প্রশাসন কেন 1 ঘন্টা পরে যাবে। কাউরান বাজার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এলাকা ঢাকার মধ্যে, তাই না? এবং শাহবাগ থেকে খুব বেশি দূরেও কিন্তু নয়। শাহবাগে তখনই কিন্তু অনেক ছাত্ররা, ইয়াং ছেলেপেলেরা তারা কিন্তু জড়ো হচ্ছিল। তো সেক্ষেত্রে সরকারও সেটা বোঝা উচিত ছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আপনি বলেছেন ইন্টেলিজেন্স কিন্তু এই ধরনের রিপোর্ট থাকার কথা, কিন্তু এখানেও একটা প্রশ্ন আসে যে ইন্টেলিজেন্সের মধ্যে অনেক এলিমেন্ট রয়েছে, সেখানে কি সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ আছে কিনা? কারণ আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু পুলিশ প্রশাসনের সাথে কিন্তু আপনার নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। আপনার ইন্টেলিজেন্স, যেটা সরকার ইন্টেলিজেন্স নিয়মিত পায়, সেটাকে অ্যাক্ট সুইফটলি যিনি অ্যাক্ট করতে পারে সেটা থাকা প্রয়োজন। কিন্তু সেই ধরনের 1 নম্বর হচ্ছে সেই ইন্টেলিজেন্স তারা কোনো মতে উইথহেল্ড করে রেখেছে কিনা। 2 নম্বর, যেন সরকার অ্যাক্ট করতে না পারে। এবং সেটাই যদি হয়ে থাকে, সরকার এখন পর্যন্ত কেন তারা বলছে না তাদের ফেইলিওর কেন হয়েছে? আমরা কিন্তু অনেক বেশি আলোচনা করছি, মব হয়েছে, মব হচ্ছে, হামলা হয়েছে, কিন্তু যে জিনিসটা আমাদের ফোকাস করা দরকার, ওয়াই আওয়ার ইন্টেলিজেন্স ফেল। নাম্বার 2 হচ্ছে আমাদের পুলিশ প্রশাসন কেন এখানে ফেল করেছে। 3 নম্বর হচ্ছে তারা জানার পরেও কিন্তু তারা সুইফটলি অ্যাক্ট কেন করে না। সরকারকে যখন আমরা জবাবদিহি না করতে পারবো, আমরা যখন মব নিয়ে যারা মব করেছে অবশ্যই তারা দোষী, তারা দোষ করেছে, কিন্তু সেটাকে যখন আমরা ফোকাস করব তখন যেটা হবে, আরো কিছু ক্ষুব্ধ এবং ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা চিন্তা করছে যে এই ধরনের স্যাবোটাজ করলে উপকার কারা হচ্ছে। এই ধরনের স্যাবোটাজ করলে ডেফিনেটলি উপকার হচ্ছে যারা ডিপ স্টেট, যারা এলিমেন্ট আছে, যারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। এই ধরনের স্যাবোটাজের কারণে আপনি আওয়ামী লীগই আলটিমেটলি উপকৃত হচ্ছে। কারণ আমরা যারা জুলাই আন্দোলনে ছিলাম, রাজনৈতিক দলগুলো যারা জুলাই আন্দোলনের মাঠে ছিল, এটাকে তাদের কোনো বেনিফিট দিচ্ছে না। এই মব, যে মবসে ক্রিয়েট হয়েছিল প্রথম আলো এবং ডেইলি স্টারে, জি, এটার উপকার কিন্তু আলটিমেটলি পাচ্ছে আওয়ামী লীগ, সৌরভ ভাই, যদি এবং শিশুমণির একটা কাছে এলিমেন্ট কোনো পাচ্ছে প্রশ্ন তারা থাকে, সরকারকে দোষারোপ করতে পারছে। আমরা এই আলোচনাটা শেষ করতে চাই। আর শেষে মনির ভাই, একটা প্রশ্ন, যে হাদের উপর যে নারকীয় হামলা এবং তাকে হত্যা করা হলো, সেই হত্যার সঙ্গে পরবর্তীকালে ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট এবং উদীচী অফিসে হামলার বা আগুন দেওয়ার কোনো যোগসূত্র কি আছে? আমি তো এরকম কোন সরাসরি যোগসূত্র দেখতে পাই না। আমার কাছে মনে হয়েছে প্রথম আলো, ডেইলি স্টার অফিসে বা ছায়ানটের অফিসে যারা আগুন দিয়েছে, এটি খুবই অবিবেচনাপ্রসূত কাজ এবং হঠাৎ এক্সাইটমেন্ট। এবং বেশ কিছু চেহারাও আমি দেখেছি ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে যে চেহারাগুলো এসেছে, সেগুলো কোনো ম্যাচিউরড রাজনৈতিক দলের মানুষ বলে আমার কাছে মনে হয়নি। আমাদের সংগঠনেরও কোনো মানুষকে আমি চিনি না এইভাবে। ফলে কারা এখানে জড়িত আছে, ভিডিওটা দেখে উই শুড আইডেন্টিফাই দেম। এটা তো অ্যালাউ করা যায় না। আদির মৃত্যু হয়েছে, মানুষ শোকে মুহ্যমান, প্রথম আলো, ডেইলি স্টার আর ছায়ানটের অফিসে আগুন দিতে হবে কেন? এটা তো ম্যাডনেস। নোবডি শুড অ্যালাউ ইট। এবং গভর্নমেন্টের এখানে আমি এক ধরনের অদক্ষতা দেখতে পাই, বা এক ধরনের কি বলবো আমি সেটাকে, মিসম্যানেজমেন্ট দেখতে পাই। আমি এটা বলতে চাই না যে গভর্নমেন্ট এখানে ইচ্ছে করে এই কাজ করিয়েছে বা সুযোগ দিয়েছে, এটা বলতে চাই না, কিন্তু এক ধরনের অবহেলা দেখা যায়। ল এনফোর্সমেন্ট এজেন্সি পরবর্তী যে পদক্ষেপ নিয়েছে, এটা আরো কুইকার নেওয়া দরকার ছিল, কুইকেস্ট নেওয়া দরকার ছিল। কারণ আমরা দেখেছি পার্লামেন্টের দিকে কিছু লোক চলে যাওয়ার চেষ্টা করেছিল, একটা ভিডিও আসছে, এবং সেখান থেকে কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি পরবর্তীতে ভালো ভূমিকা পালন করেছে। তো যদি তাই হয়ে থাকে, তাহলে
সিভিল যারা ছিল বা ল এনফোর্সমেন্ট এজেন্সির মধ্যে ইনক্লুডিং মিলিটারিও সেখানে পরবর্তীতে হস্তক্ষেপ করেছে। এটা আগে হস্তক্ষেপ করা উচিত ছিল, এটা কোনোভাবে অ্যালাউ করা উচিত হয় নাই। আর আমি ব্যক্তিগতভাবে ওই ধরনের কোনো যোগসূত্র দেখছি না। আমি মনে করি যে এটা একটা ইনস্ট্যান্ট ওয়ার্ক, খুব কোঅর্ডিনেটেড, খুব ডিজাইনড, এরকম কিছু আমার কাছে মনে হয় নাই। কিন্তু এই ইনস্ট্যান্ট ওয়ার্কটা তাদের করতে দেওয়া ঠিক কিন্তু হয় না। ঘটনার ভয়াবহতাই মনে হয় না এটা পরিকল্পিত, পূর্ব পরিকল্পিত, যে মহলটাই করে থাকুক এই হাদি হত্যারকে উপলক্ষ করে কোনো স্বার্থান্বেষী মহল এই কাজটি পরিকল্পিতভাবে করেছে, এটা আপনার মনে হয় না? আগেও তো আমরা দেখেছি অনেক সময় প্রথম আলো ডেইলি স্টারের অফিসে এই ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। কিন্তু এইবার এটাকে সাকসেসফুল করা হয়েছে। তো পরিকল্পিত হতেও পারে, এটা ইনভেস্টিগেশনের ব্যাপার। আমি তো আর ব্যক্তিগতভাবে কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন ছাড়া তো এটা বলা উচিত নয়। কিন্তু সাথে সাথে যেটা ইনস্ট্যান্টলি দেখেছি, অনেক সময় আমাদের অভিজ্ঞতা বলে যে অপরাধের প্রবণতা অনেক সময় এক্সাইটমেন্ট থেকে ইনস্ট্যান্টলি যেটা হয়, এটা ডিজাইন করার চাইতেও ইনস্ট্যান্টলি বেশি প্রবণতা বা ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। তো সেইভাবে ইন্টারপ্রিট করলে দেখা যায় যে এটা ইনস্ট্যান্টলি তারা হয়তো ডিসাইড করেছে, ইনস্ট্যান্টলি পদক্ষেপ নিয়েছে। কিন্তু গভর্নমেন্টের উচিত ছিল, ল এনফোর্সমেন্ট এজেন্সির উচিত ছিল এটাকে কঠোর হস্তে দমন করা, কোনোভাবেই এলাও করা উচিত জি। হয়নি বলে আমি মনে করব। যদিও আমাদের দেশের ল এনফোর্সমেন্ট এজেন্সি এখনো আপ টু দি মার্ক নয়, নানান অসুবিধা আছে। এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা দেখেছি, বিশেষ করে 5ই আগস্টের পরে জি। একটা বড় ধরনের ভঙ্গুর পরিবেশ কিন্তু বিরাজ করছে, যা নির্বাচনের ফিল্ডেও তার কিছুটা নমুনা দেখা যায়। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য একাত্তর জার্নালে। দর্শকের পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পরে একটু কথা বলতে চাই। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ, চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন, এমন প্রশ্ন রেখেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। এ পর্যায়ে দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনাদের হাতে পৌঁছবে কি শিরোনাম করেছে আজকে। যুগান্তর, আদানির বিদ্যুৎ কিনে ঠকছে বাংলাদেশ। দৈনিক ইনকিলাব, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপির মতবিনিময়, উস্কানিতে বিএনপিকে ধৈর্যের পরামর্শ। আমাদের সময়, সহিংসতার নেপথ্যে নির্বাচন। বণিক বার্তা, সম্পাদকদের সঙ্গে বিএনপির মতবিনিময়। সংবাদ প্রতিদিন, দেশে আসছেন তারেক রহমান, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, রিভাইজড বাজেট, নিউ ওয়ান্স আউটলাইন গোয়িং ফর সিএস পার্সুয়াল টুডে। এই ছিল ছাপা পত্রিকা যেগুলো সকালে আপনাদের হাতে পৌঁছতে যাচ্ছে, তাদের সেগুলোর শিরোনাম। আমরা বিরতির আগে যে খবরটি নিয়ে কথা বলবো বলে বলেছিলাম, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ, চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন, পররাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করেছে প্রথম আলো, এরকম খবরটি তারা দিয়েছে। এটা নিয়ে একটু কথা বলবো। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানকে যদি একটু যুক্ত করে নিই। জি মাহফুজুর রহমান, দুই দেশেরই এই যে ভারত এবং বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, সেটা আসলে স্মরণকালের মধ্যে সবচেয়ে একটা তিক্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম তিক্ততায় পৌঁছেছে বলে এরকম বলা হচ্ছে। আমরা তার বিভিন্ন খবরও দেখছি, পাল্টাপাল্টি খবর, এ ডেকে নিয়ে যাচ্ছে তো ও পরের দিন ডেকে নিয়ে আসছে ইত্যাদি। এমনকি বিক্ষোভ হচ্ছে, বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে চরমপন্থী হিন্দু সংগঠনের সদস্যদের। কেন আসতে দেয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছেন আজকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একটু যদি পরিস্থিতিটা মূল্যায়ন করেন। দিল্লিতে যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত। সাধারণত দূতাবাস এলাকায় যেহেতু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, এবং এটা আমরা সবাই যেহেতু জানি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের একটা টানাপোড়েন চলছে, সুতরাং এইখানে দুই দেশের ক্ষেত্রেই, ঢাকাতে হলে সেটা ঢাকার ক্ষেত্রেও এবং দিল্লিতেও
আপনার অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াটাই আবশ্যক এবং উচিত, যেহেতু এই ধরনের কোনো ঘটনা যদি আপনি অ্যালাউ করেন যে দূতাবাসের সামনে কেউ বিক্ষোভ করতে পারবে, তাহলে সেটার পরিণতি বা গতি প্রকৃতি যে কোনো দিকে চলে যেতে পারে, যে কোনো রকম ভাবে বিপজ্জনক ভাবে মোড় নিতে পারে। সুতরাং সেইটুকু ঝুঁকি না নেওয়াই ভালো। যদিও ঘটনা যেটুকু ঘটেছে সেটা হলো প্রেমিসের বাইরে ঘটেছে, সামনের রাস্তায়, কিন্তু আমরা যদি সেই ভিয়েনা কনভেনশন দেখি তাহলে সেখানে বলা আছে যে কেবলমাত্র যে প্রেমিসটা ইনভায়োলেবল তা না, এমনকি আপনি শান্তি বিঘ্নিত হয় বা নিরাপত্তা বিঘ্নিত হয় কিংবা সম্মানহানি হয়, এই ধরনের কোনো কাজও করা যায় না। তার মানে আপনি দূরে থেকেও যদি উস্কানিমূলক শব্দ ব্যবহার করেন বা উচ্চারণ করেন, সেটাও কিন্তু আপনার শান্তি, নিরাপত্তা এবং সম্মানহানির কারণ হতে পারে। সেদিক থেকে বিবেচনা করলেও আমি এটাকে কাঙ্ক্ষিত মনে করি না। জি, সোহরাব হাসান, যদি কোনো প্রশ্ন থাকে বা মাহফুজ ভাই, আপনি তো দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং একজন অভিজ্ঞ কূটনীতিক, বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন। একটা নতুন পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, তো এখানে আপনার কি পরামর্শ যে বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন, এটা কিভাবে উত্তরণ ঘটানো যায়? এখান থেকে একটা বিবৃতি, ওখান থেকে একটা বিবৃতি দেওয়া হবে, এখানে তার জবাব, মানে এইভাবে, এবং মানে সরকারের বাইরের থেকে, যেমন সেখানে চরমপন্থীরা, এখানে আবার অন্য কেউ হুমকি দেবে, এটা তো কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং নিরাপত্তার জন্য এটা খুবই উদ্বেগজনক। আমরা স্বাভাবিক সম্পর্কের কথা বাদই দিলাম, কারণ স্বাভাবিক সম্পর্ক নাই এখন। ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, মেডিকেল ছাড়া অন্য, তারপর বাণিজ্যের ক্ষেত্রেও নানা বিধিনিষেধ, আবার এখানে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। এটার মানে করণীয়টা কি? আপনার পরামর্শ জানতে চাই। আচ্ছা, একটা জিনিস তো খুব সহজ, যে দুটো দেশের মধ্যে যদি সম্পর্ক উন্নত হয় তাহলে দুটো দেশই লাভবান হয়। এখন ভারত আমাদের নিকট প্রতিবেশী, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক যদি উন্নত হয় তাহলে দুটো দেশ এবং দুটো দেশের মানুষই উপকৃত হয়। এটা তো আমরা এই এত বছর, 50 বছর ধরে দেখে এসেছি। সুতরাং আমাদের কোনো ক্রমেই উচিত না এই সম্পর্ককে কোনো ঝুঁকির মধ্যে ফেলা। কিন্তু বাস্তবতা হলো যে এখন যে পরিস্থিতি, তাতে দুই দেশের মধ্যে সম্পর্কের তো টানাপোড়েন শুরু হয়েছে বটেই, এমনকি দুই দেশে অনেক মানুষ আছেন, অনেক সংগঠন আছে যারা দুই দেশের মধ্যে সম্পর্ককেও ভালো চোখে দেখতে চাচ্ছেন না, বা কোনো না কোনো ভাবে তারা সেখানে বিরক্তি উৎপাদন করছেন। এইরকম ক্ষেত্রে আসলে সরকারের দায় বা দায়িত্ব একটুখানি বেড়ে যায়, কারণ সরকার তো দায়িত্বশীল হয়। সুতরাং সরকারের দায়িত্ব এখানে বেশি, যাতে কোনোভাবেই এটা এসকেলেট না করে। আমাদের কথাবার্তায়, আচার আচরণ, কার্যক্রম সবকিছুতে ডি এসকেলেট করার একটা প্রবণতা বা ইচ্ছা থাকা উচিত এবং একটা সদিচ্ছা থাকা উচিত। যদি সরকার হিসেবে আমরা সেখানে ব্যর্থ হই, তাহলে অন্যান্য পক্ষ তো এই সুযোগ নিবেই এবং তখন সম্পর্কের অবনতি হওয়াটা আরো মানে বিচিত্র কিছু হবে না। এবং সম্প্রতি রাষ্ট্রদূত হুমায়ুন কবির এও বলছেন যে উস্কানিতে পা না দেওয়া, মানে সেটা মানে ভারতের কোনো পক্ষের উস্কানিতে আমরা যাতে পা না দেই, মানে বিপদ ডেকে না আনি। জি অবশ্যই, মানে আমরা যদি বিশ্বাস করি যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হলে আমাদের বা আমাদের দেশের জনগণের বেনিফিট হয় এবং আন্তর্জাতিকভাবে জাতি হিসেবে বাংলাদেশ একটা মর্যাদার জায়গায় থাকতে পারে, যে আমরা সুপ্রতিবেশী, এটা আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে তো আমাদের দায় আছে। ভারত কি করলো না করলো সেদিকে না তাকিয়ে, সুতরাং আমাদের উচিত হলো কোন রকম সুযোগ না দেয়া, বা ওই যে যেটা রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, যে কোনো উস্কানিতে পা না দেওয়া। জি, অনেক ধন্যবাদ মাহফুজুর রহমান যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা। জি, শুভেচ্ছা। সোহরাব হাসান, আপনাকেও ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা। শেষ করলাম। জি, শুভরাত্রি। শুভরাত্রি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ৭১ জার্নাল আজ দেখার জন্য। আগামীকাল একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। সঙ্গে পাবো আশা করি।